হাই, ওয়েলকাম টু অল। আসলে আমি যে কোর্সগুলা আপনাদের অফার করছিলাম, ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, প্রেডিক্টিভ মডেলিং বা ম্যাথমেটিক্যাল মডেলিং এর উপর, তো এগুলা শুরু করতে একটু দেরি হচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার অনেক পার্সোনাল প্রবলেমের জন্য আমি ঠিকঠাক শুরু করতে পারিনি। আশা করি এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি জিনিসটা শিখতে পারবো এবং আশা করি আপনারাও সবাই আর কি আমাকে সহায়তা করবেন। এবং অবশ্যই যে কোনো কিছু সম্পর্কে আপনাদের যে কোনো কমেন্ট আমার কাম্য। আমরা আসলে দুইটা টুল ইউজ করব আমাদের সমস্ত কাজের জন্য, এবং যদি প্রয়োজন বোধ হয় তো পরবর্তীতে আমরা অন্যান্য বিভিন্ন টুলেও শিফট করব। বাট আপাতত আমরা দুইটা টুল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। সে দুইটা হলো, একটা হলো ম্যাটল্যাব এবং আরেকটা হলো পাইথন। তো ম্যাটল্যাব আমি আপনাদেরকে ইনস্টল করতে বলছিলাম। ইনস্টলেশনে কোনো ডিফিকাল্টি যদি থাকে, কেউ ফেস করে থাকেন, তো কাইন্ডলি একটু আমাকে পার্সোনালি নক দিবেন, আমি সেটা সলভ করব। আর পাইথনের কাজ করার জন্য আমরা মূলত অ্যানাকোন্ডা ইনস্টল করব, কারণ অ্যানাকোন্ডা ইনস্টল করলে আমাদের কাজগুলো অনেক সহজভাবেই করা সম্ভব হবে এবং সবাই আর কি বিশেষতে মানে ইউজার ফ্রেন্ডলি হবে সবার জন্য। তো আমার পিসিতে ম্যাটল্যাব বা অ্যানাকোন্ডা দুইটা ইনস্টল করা আছে। তো আমরা প্রথমে একটু ম্যাটল্যাবের সাথে আজ ইন্ট্রোডিউস হই। তো এটা হচ্ছে ম্যাটল্যাবের আইকন। আমি এটা ওপেন করি। তো ম্যাটল্যাব ওপেন করলে ওপেন হতে একটু টাইম নেয়। ম্যাটল্যাব সফটওয়্যারটা এটা বেশ একটু ভারী বলা যায়। তো আমার ম্যাটল্যাবটার ভার্সন হলো R 2007A। এখন at this time MATLAB R 2018 এ পাওয়া যাচ্ছে। তো এটা আপনারা ক্র্যাক সহ ডাউনলোড করতে পারেন এবং এটার লাইসেন্স কি ও ক্র্যাক সহ অ্যাভেলেবেল। আপনারা যদি এটা করতে না পারেন তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন, আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু আসলে সফটওয়্যারটা অনেক বড় হয়, কোথাও আপ করে রাখাটা অনেক কষ্টকর। তো আসলে বলতে বলতে আমরা ম্যাটল্যাবের ইউজার ইন্টারফেস চলে আসছে। এটা হলো ম্যাটল্যাবের ইউজার ইন্টারফেস। এটাকে আসলে বলা হয় এডিটর। এডিটর এটা আমরা দেখছি। তো এটাকে বলা হয় এডিটর এবং এটাকে বলা হয় কমান্ড উইন্ডো। তো আমরা যেমন পাইথনে অনেক সময় যে কমান্ড উইন্ডো ইউজ করে থাকছি, যারা পাইথন আই বেসিক ভার্সনটা ইউজ করেন, জাস্ট পাইথনের সাইট থেকে ডাউনলোড দিয়া, কোনো প্যাকেজ আকারে না। তো সেখানে অবশ্যই আপনারা দেখে থাকবেন যে এখানে দুইটা অপশনে আছে, মানে কমান্ড উইন্ডো এবং এডিটর দুইটা আলাদা। তো ম্যাটল্যাবেও দুইটা আলাদা, কিন্তু দুইটা একসাথে ইউজ করা যায় পাশাপাশি রেখে। এবং এখানে কমান্ড উইন্ডোতে যে কোনো কমান্ড এক্সিকিউট হয়, আর আসলে আপনার যে কোনো কোড লিখতে হবে এডিটরে। তো ম্যাটল্যাব আমরা কেন ইউজ করব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যাটল্যাব আমরা ইউজ করব এই কারণে, আমি অবশ্যই এসপিএসএস বা আরও ইউজ করছি। তো আমি এক্ষেত্রে ম্যাটল্যাব খুব বেশিরভাগ প্রিফার করি। এর কিছু কিছু কারণও আমি আপনাদের বলছি। কারণ হলো ম্যাটল্যাবের ডকুমেন্টেশন খুবই বেশি রিচ। এসপিএসএস বা আর এ যেটা পাওয়া টাফ, কিন্তু এসপিএসএস বা আর যে কেউ ইউজ করে মূলত মাউস দিয়ে ক্লিক করে কাজ করার জন্য, খুব বেশি ঝামেলা হয় না। কিন্তু ম্যাটল্যাবে আসলে কোডিংটাও করা যায় এবং কোডিং এর জন্য খুব বেশি ইউজ হয়ে থাকে ম্যাটল্যাব। আর এসপিএসএস আর বা অন্যান্য সফটওয়্যারগুলো দিয়ে আমরা যেটা করতে পারি, জাস্ট নো কোডিং, জাস্ট মাউস ক্লিক করে অনেক কিছু করে ফেলতে পারি। তো ম্যাটল্যাব আসলে আপডেটেড ভার্সন যেগুলো আর 2017A বা 2018, এগুলোতে এমন ইউটিলিটি অ্যাড করা হয়েছে যে অনেক কাজ আসলে এরা অ্যাপ্লিকেশন করে ডেভেলপ করে ম্যাটল্যাবের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে। যাই হোক, আমরা একটু ম্যাটল্যাবটা প্রথম থেকে দেখতে চেষ্টা করি। তো এটা এডিটর, এটা কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো যদি আপনি লেখেন 6+3, তো এটা একটা 9 ইনপুট দিবে।
এখানে 9 ইনপুট দিবে এবং দেখুন এখানে 9 ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে একটা নিউমেরিক অ্যারে তৈরি হয়েছে যেটার ভ্যালু স্টোর করা আছে 9। তো এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবলগুলো থাকে তো সেই ভ্যারিয়েবলগুলো এখানে শো করা হয় এবং এটা আমরা এখান থেকে এমন ক্লিক করে তো ভ্যারিয়েবল ভিউতে গিয়ে দেখতে পারবো এবং বড় বড় অ্যাড এর ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেবে। এটাকে বলা হয় ডিটেলস। তো বিভিন্ন সময় ডিটেলস এখানে থাকে আর এটা হলো ওয়ার্কিং ফোল্ডার আমাদের। আশা করি আমরা হোম থেকে তো দেখতে শুরু করি। তো হোমে আছে অন্য সব এডিটরের মতো নিউ, স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্ট, ফাংশন, এক্সাম্পল, ইটিসি। তো এগুলো সম্পর্কে আমরা অবশ্যই পরে আলোকপাত করব। তো তারপরে আমরা এখানে যে ইনপুট ডাটাতে, তো ইনপুট ডাটাতে গিয়ে আপনি খুব সিম্পলি যে কোনো ডাটা ফরম্যাট ফাইল থেকে ডাটা ইনপুট করতে পারবেন। আমরা একটু একটা ডাটা ইনপুট করে দেখি। তো আমাদের কাছে যে ডাটা আসলে আছে তাতে আমরা দেখতে পারি ওয়াইন কোয়ালিটি ডাটা। ওকে, এটা করলে মূলত ম্যাটল্যাব ডাটা ইনপুটের জন্য এমন একটা উইন্ডো নিয়ে আসবে। তো এটা হচ্ছে পুরোটা। তো এর আউটপুট ভেরিয়েবল বা রেসপন্স হলো লাস্টের এই রোটা, এই কলামটা এল। এখানে আমরা টেবিল ফরম্যাটে নিতে পারি, নিউমেরিক ম্যাট্রিক্স আকারে নিতে পারি, কলাম ভেক্টর আকারে নিতে পারি, স্ট্রিং অ্যারে আকারে নিতে পারি, সেল এর আকারে নিতে পারি। তো আমাদের পুরোটা ইম্পোর্ট করার জন্য এবং কাজে লাগানোর জন্য আই থিঙ্ক নিউমেরিক ম্যাট্রিক্সটাই বেস্ট অপশন। তো আমরা নিউমেরিক ম্যাট্রিক্স সিলেক্ট করে যে আমরা জাস্ট ওয়াইন কোয়ালিটিটা রিনেম করে অল করে দিলাম। আর রিপ্লেস, এখানে রিপ্লেসের একটা অপশন আছে যে রিপ্লেস করতে হবে যে আনইম্পোর্টেবল যে সেল আছে সেগুলা, তো ন্যান দিয়ে ওগুলা রিপ্লেস করে দিবে। তো আমরা রিপ্লেস না করে আসলে এগুলা এক্সক্লুডই করি কারণ ওগুলো আসলে আলটিমেটলি আমাদের কোনো কাজে লাগবে না। এখন আমরা ডাটা ইনপুট করলাম। তো ডাটা ইনপুট করার সাথে সাথে এখানে ডাটা ইনপুট করার জন্য যে ফাংশন বা স্ক্রিপ্টটা কাজে লাগছে সেটাও আমরা জেনারেট করতে পারি যে জেনারেট স্ক্রিপ্ট দিয়ে। স্ক্রিপ্ট তৈরি হয়েছে এখানে, তো এই স্ক্রিপ্টটা আমরা রান করলে এই ডাটাটা সবসময় ইনপুট হবে যে আমাদের টার্গেটেড ফোল্ডার থেকে। এখন আমরা আবার একটু যেটা করব সেটা হলো আমাদের ইনপুট এবং আউটপুট গুলো একটু আলাদাভাবে ইনপুট নিব। তো তার জন্য আমরা এখানে লিখলাম ইন। ইন লিখে আমরা শুধুমাত্র ইনপুট ভেরিয়েবল গুলা ইনপুট করলাম। এখানে লিখলাম আউট। আউট। এখন আপাতত আমরা এটা ক্লোজ করলাম। তো আমরা আপাতত দেখতে পাচ্ছি যে ওয়ার্ক স্পেসে অল নামে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়েছে, ইন নামে একটা, আউট নামে একটা। আমরা এখানে যে ফর্মে যেগুলো আছে ইম্পোর্ট ডাটা, সেভ ওয়ার্ক স্পেস, এবং এগুলো সব আমরা ওয়ার্ক স্পেস সেভ করে রাখতে পারি। এটা ওয়ার্ক স্পেসটাকে লোড কমান্ড দিয়ে কমান্ড উইন্ডোতে আমরা লোড করে নিতে পারি। তো নিউ ভ্যারিয়েবল ডিক্লারেশন বা ভ্যারিয়েবল ওপেন করা বা ওয়ার্ক স্পেস ক্লিয়ার করার অপশনগুলো আছে এখানে। সিমুলিংকটা হচ্ছে ম্যাটল্যাবের সাথে ইন্টিগ্রেটেড একটা প্রোডাক্ট। তো সেটা সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব। এটা একটা হচ্ছে লেআউট অপশন। আমরা কি কি আসলে এখানে দেখবো আমাদের সামনে, তো সেইগুলা প্রিফারেন্স, প্রিফারেন্স বলতে ম্যাটল্যাবের প্রিফারেন্স, অ্যাড অন থেকে শুরু করে অ্যাপ ডিজাইনার, কোড অ্যানালাইজার, কালার্স, অনেক কিছুই রয়েছে। এখান থেকে আমরা অনেক কিছু এডিট করতে পারি। আমরা যখন কাজ করব বা কাজে যাব তখন এগুলো আর কি অ্যানালাইজ করবো অবশ্যই। তারপরে হোমের পরে আমাদের যে প্লট, যেটা আমাদের খুবই জরুরি একটা জিনিস। দেখুন এগুলো আসলে ডেড হয়ে আছে এখন, কারণ আমরা কি প্লট করব বা কি করব সেটা সিলেক্ট করে নাই বা প্লট কমান্ড দিই নাই। তো আমরা এখানে যে কাজটা করতে পারি প্লটিং এর জন্য, আমরা সিলেক্ট করতে পারি ইন এন্ড আউট। ইন এন্ড আউট সিলেক্ট করলে ইন এন্ড আউট কোন প্লটগুলো দিয়ে প্লট করা যাবে সেটা এখানে শো করা যাচ্ছে, তাহলে সেগুলো। তো এই প্লটগুলো দিয়ে ইন এবং আউটটা আমরা শো করতে পারছি। তো যাই হোক, আমরা শুধুমাত্র আউটপুট আমাদের যেটা বা রেসপন্স ভ্যারিয়েবল, তো সেটা শো করি। সেটা শো করার জন্য আমরা
আমাদের যে কোনো একটা চার্টই নিতে পারি, বাট আমাদের কোনটার থেকে ভালো হবে সেটাও একটা বিবেচনা করার বিষয়। আমরা বক্স প্লটটা ট্রাই করি, স্ট্যাটিস্টিক্স মেশিন লার্নিং টুল বক্সে। বক্স প্লটে এমন কিছু শো করছে ডাটাগুলা। যদি আমরা সিম্পলি কমান্ড উইন্ডোতে লিখি প্লট আউট, প্লট আউট, জাস্ট এটাই। তো এটা আমাদের এখন একটা ইনপুট দিবে। তো এখানে আমরা বিভিন্নভাবে এটা এডিট করতে পারি। যেমন এডিটে গিয়ে আমরা যদি এখানে অ্যাক্সেস প্রপার্টিজে যাই, অ্যাক্সেস প্রপার্টিজে গেলে আমরা এখানে লক করে দিতে পারি। লক করলে ডাটা আরো ভালোভাবে দেখতে পাবো। অ্যাক্সেস লক করে দিতে পারি। আচ্ছা, রিটার্ন ফাইন গ্রিড অ্যাড করে দিতে পারি এখানে। গ্রিড চলে আসলো, বক্স অ্যাড করা রয়েছে, ফন্ট সহ অনেক কিছু করতে পারি। যাই হোক, আমরা এটা আপাতত ক্লোজ করলাম। তো অল যদি আমরা প্লট করি, প্লট অল, তো সেটা সেম। তো তারপর যদি আমরা আউটের সাপেক্ষে ইনটা প্লট করি, যে সরি, হ্যাঁ, ইনপুট ভ্যারিয়েবলের সাপেক্ষে আউটপুট ভ্যারিয়েবল ইন আউট, সিম্পলি এটা লিখলে এটা মাল্টিপল আকারে এটা প্লট করবে। যে এখান থেকে এ পর্যন্ত ইনপুট ভ্যারিয়েবলগুলা রয়েছে, ইনপুট ভ্যারিয়েবলগুলা দেখাইছে, তো আর তার ফলে আউটপুট ভ্যারিয়েবলটা কেমন সেটা এখানে দেখাইছে। আমরা প্রথমে একটু ইনপুটটা আমরা প্রথমে প্লট করি। তো কি দিয়ে প্লট করা যায়? তো আমরা স্ক্যাটার প্লট ইউজ করতে পারি এখানে, স্ক্যাটার ইন। স্পাই ইউজ করি। স্পাই ইন আমাদের একটা ফিগার আসছে এখানে। আসলে আমরা এই ফিগারগুলো পরে একটু ইন ডিটেইলস অ্যানালাইজ করব, বা কোন ফিগার দিয়ে ভিজুয়ালাইজ করলে ভালো হয় সেটা আমরা একটু পরে দেখব। তো আমরা আরেকটু অন্য কিছুর সাথে পরিচিত হই। তো এখানে আসলে ম্যাটল্যাবের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো রয়েছে। তো এখানে আমরা ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এন্ড অপটিমাইজেশন টুলবক্সের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ক্লাসিফিকেশন লার্নার, কার্ভ ফিটিং, ডিস্ট্রিবিউশন ফিল্টার, এমবিসি মডেল ফিটিং। এমবিসি বলতে বোঝায় মডেল বেসড ক্যালিব্রেশন। এমবিসি অপটিমাইজেশন, নিউরাল নেট ক্লাস্টারিং, নিউরাল নেট ফিটিং, নিউরাল নেট প্যাটার্ন রিকগনিশন, নিউরাল নেট টাইম সিরিজ, শুধুমাত্র অপটিমাইজেশন। পিডি বলতে বোঝায় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং রিগ্রেশন লার্নার। কন্ট্রোল সিস্টেম ডিজাইনে আছে কন্ট্রোল সিস্টেম ডিজাইনার, টিউনার, ফাজি লজিক ডিজাইনার, লিনিয়ার সিস্টেম অ্যানালাইজার, মডেল রিডিউসার সহ আরো অনেক কিছু। সিস্টেম আইডেন্টিফিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন এখানে আছে যেটা আমাদের কাজে লাগবে। তো সিগন্যাল প্রসেসিং এর কিছু কিছু সিগন্যাল অ্যানালাইজার সহ আরো কিছু অ্যাপ্লিকেশন আমরা কাজে লাগাবো। এবং ইমেজ প্রসেসিং এ আসলে আমরা যেটা খুব বেশি কাজে লাগাবো, ইমেজ রিজিওন অ্যানালাইজার, সেগমেন্টার, ইমেজ ভিউয়ার, তারপর কাজে লাগাইতে পারি আমরা ইমেজ অ্যাকুইজিশন আপাতত। এবং এখানে সবকিছুর জন্য যে কম্পিউটেশনাল ফিনান্সের জন্য ফিনান্সিয়াল টাইম সিরিজ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটাও আমরা অবশ্যই কাজে লাগাবো। আপাতত আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারি, জাস্ট যে আমাদের কাছে ডাটাটা আছে সেটা আমরা কিভাবে আর কি প্রসেস করব বা কি করব সেটা দেখতে পারি। তো আমরা ডাটাটা যেহেতু বেশ
মিডিয়াম সাইজের ডাটা, বাট ডাটা সেটে যে ইউসিআই মেশিন লার্নিং যে ডাটা সেট আছে সেখানে এমনভাবে উল্লেখ করা আছে ডাটার ক্ষেত্রে যে আসলে ডাটার সবগুলা ইনপুট যে আউটপুটকে ইনফ্লুয়েন্স করে কিনা সেটাও আসলে ভাবার বিষয় বা এক্সপ্লেন করে দেখার বিষয়। তো এখানে আমরা লিখছি যে loadings specific variable t and stats equal to factor n, factor হচ্ছে একটা ফাংশন যেটা ফ্যাক্টর অ্যানালাইসিস এর কাজে মূলত ইউজ হয়ে থাকে। তো অল থ্রি রোটেট নান, মানে আমরা ডাটা রোটেট করব না, তো রোটেট সহ অন্যান্য কনসেপ্ট আমরা পরবর্তীতে পরিচিত হবো এগুলোর সাথে ইন ডিটেলসে। তো ফ্যাক্টরানের বিষয়টা যেটা, তো এটা মূলত ফ্যাক্টর অ্যানালাইসিস এর কাজে ব্যবহৃত হয় এবং এর থেকে আমরা যেটা পাবো যে লোডিংস এর জায়গায় আমরা স্কোরও ইউজ করতে পারি। স্কোর, স্কোর স্পেসিফিক ভ্যারিয়েন্স হলো যে আমাদের যে কটা ভ্যারিয়েবল আছে তো সেইগুলার আসলে সেগুলোর ভ্যারিয়েন্স কত, মানে যদি ভ্যারিয়েন্স 0 হয় তাহলে আমাদের বুঝতে হবে যে খুব ডিরেক্টলি রিলেটেড, এবং এটা মূলত ইনডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সিটা টেস্ট করে যে ইনপুট ভ্যারিয়েবলগুলো একটার একটার উপর কতটা ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট নয়, এবং ইনপুট আউটপুট সহ সব ভ্যারিয়েবলগুলো আসলে আমাদের কতটা দরকার বা দরকার না কোনগুলা। তো তারপরে যেটা আমরা করছি যে র্যাঙ্ক এবং ওয়েট নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি একটা অ্যারের মধ্যে, এবং রিলিভ নামে একটা ফাংশন ইউজ করছি। তো ফাংশন ইউজ করে আমরা ইনপুট এবং আউটপুট যেটা আছে, তো ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা র্যাঙ্কিং করছি, মানে আমাদের কোন ভ্যারিয়েবলটা আসলে ইনপুটের কোন ভ্যারিয়েবলটা আউটপুটকে খুব বেশি ইনফ্লুয়েন্স করছে কেমন ভাবে তার একটা র্যাঙ্কিং করছি। তো এটা হচ্ছে নিয়ারেস্ট যে নেইবার অ্যালগরিদম ইউজ করে, তো কে নিয়ারেস্ট নেইবার না আসলে ওই টাইপেরই, বাট আমরা এখানে যে কয়টা নিয়ারেস্ট নেইবার ডাটা পয়েন্ট এখানে কনসিডার করবে সেটা মেনশন করে দিতে পারি, এখানে 2 করে দিতে পারি। তো এটা করে যদি আমি F5 প্রেস করি তো প্রোগ্রামটা রান হবে। সেন্স ফোল্ডার, তো আমাদের যেটা হয়েছে যে আমরা এখানে করছি একটা ওয়ার্নিং দিচ্ছে আমাদের সাম ইউনিক ভ্যারিয়েন্স আর জিরো ক্যান্ট কম্পিউট সিগনিফিকেন্স। তো এম এর মান আসছে এখানে আমরা মিন, তো মিন বলতে যে স্পেসিফিক ভ্যারিয়েন্স যেটা, তো এটা আসলে প্রত্যেকটার এক একটার ক্ষেত্রে মানে ইন্ডিভিজুয়ালি একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে এক এক রকম দেয়, যেমন যদি আমরা এখানে দেখি তো স্পেসিফিক ভ্যারিয়েন্স, তো এখানে আমরা এতগুলো পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক ভ্যারিয়েন্স 12 ইন্টু 1 ডাবল, মানে 12টা ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবলের জন্য 12টা স্পেসিফিক ভ্যারিয়েন্স। দেখতে পাচ্ছি প্রথমটা অনেক কম, তারপরটা অনেক বেশি, তারপরটা আরো বেশি, সরি তারপরটা আরেকটু কম, তো তারপরটা আরো অনেক কম, তো এগুলো বেশ বেশির মধ্যে ধরা যায়, একটা কম, তো এটা বেশ কম দেখছি। তো এই যেগুলো কম দেখছি আমরা ভ্যারিয়েন্স, তো এইগুলা আসলে আউটপুটের সাথে ডিরেক্টলি সরি মানে এইগুলা আসলে মানে ডিরেক্টলি রিলেটেডই বলতে পারি। যেগুলো বেশি দেখছি তো এগুলো আসলে ডিরেক্টলি রিলেটেড বলতে পারি না আমরা। তো র্যাঙ্ক যদি আমরা দেখি তো র্যাঙ্কে আসছে যেটা র্যাঙ্ক এবং ওয়েট, মানে একটা ইনপুট ভ্যারিয়েবলের ওয়েট কত, তো ওয়েট প্রথমটা আসছে 0.0090, দ্বিতীয়টা আসছে 0.0100, তৃতীয়টা আসছে 0.0079, 0.0054 এভাবে আর কি। তো প্রথমটার র্যাঙ্ক আসছে 9, দ্বিতীয়টার র্যাঙ্ক আসছে 2, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথমটা থেকে দ্বিতীয়টার ওয়েট অনেক বেশি কম। তো আমরা 4 নম্বরটার র্যাঙ্ক দেখতে পাচ্ছি 1, 0.0054। তো মনে হয় এখানে 0.0036 একটা ওয়েট আছে, 0.0109 ওয়েট আছে, এটা হচ্ছে 5 র্যাঙ্কে। তো এটা হচ্ছে র্যাঙ্কটার ওয়েট। তো আমরা আসলে এই অনুসারে ভ্যারিয়েবল সিলেক্টও করতে পারি যে কোন কোন ভ্যারিয়েবল আমরা ইনপুট হিসেবে রাখবো বা রাখবো না, বা কোনটা কত পার্সেন্ট ভ্যারিয়েন্স এক্সপ্লেন করতে পারছে না তো এখানে যদি আমি 1 করে দিই তো
তাহলে কি আসতে পারে সেটা আমরা দেখতে পারি। মানে ফ্যাক্টর রান অল দিয়েছিলাম এবং মডেলের যে ইনপুট ভ্যারিয়েবল, তো কতটা ল্যাটেন্ট ফ্যাক্টর আছে। ল্যাটেন্ট ফ্যাক্টর বলতে আমাদের এই ফ্যাক্টরগুলো বাদেও অন্য কোনো ফ্যাক্টরের উপর যদি ডিপেন্ড করে কোনো কিছু বা চেঞ্জ ডিপেন্ড করে, তখন আমরা ল্যাটেন্ট ফ্যাক্টর কনসিডার করি। তো এটা মূলত একটা মডেল ডিফাইন করা হয়েছে ছোটখাটো, যেখানে ল্যাটেন্ট ফ্যাক্টর ধরা ছিল 3, তো আমরা 2 ধরে দেখতে পারি। তবে এটা ঠিক যে যত বেশি ল্যাটেন্ট ফ্যাক্টর ধরা হবে তো ভ্যারিয়েন্স তত কম আসবে। তো এখানে আমরা 1 করে দিলাম, এখানে 2 করে দিলাম, 2 এ রান দিলাম। তো দেখুন এখানে এবার ভ্যারিয়েন্স আসছে 0.6929, আগের বার আসছিল 0.5894, এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে যেটা আসছে 9 to 10 7 1। তো অলমোস্ট র্যাঙ্কিং এর অর্ডার খুব বেশি চেঞ্জ হয় নাই। তাই দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে আমাদের যে ভ্যারিয়েবল গুলো জেনারেট হচ্ছে সেগুলো অলরেডি চলে আসছে, যে র্যাঙ্কড ইন স্পেসিফিক ভ্যারিয়েন্স স্ট্যাটস। স্ট্যাটস একটা স্ট্রাক্ট আকারে আছে এখানে। তো এখানে স্ট্রাক্টের মধ্যে কি আছে, লগ লাইফ, এবং এটা টি দেখতে পারি, টি একটা ম্যাট্রিক্স। তো ওয়েট আমরা এখান থেকেও দেখতে পারি, আবার লিখেও দেখতে পারি যে এটা রয়েছে। তো আমরা ওয়েট লিখলে ওয়েট এখানে প্রিন্ট হবে। তো যাই হোক, এখন আমরা একটা অ্যাপ ট্রাই করে জাস্ট ইনিশিয়ালি ডাটা ভিজুয়ালাইজেশন সহ একটা ছোট্ট মডেলে রান করতে পারি প্রেডিকশনের জন্য। তো সেটা আমরা রিগ্রেশন লার্নার বা ক্লাসিফিকেশন লার্নার ইউজ করতে পারি এই কাজের জন্য। তো আমরা যেটা রিগ্রেশন লার্নার ইউজ করি, রিগ্রেশন লার্নার অ্যাপে ক্লিক করার পর রিগ্রেশন লার্নার অ্যাপটা আমাদের সামনে আসবে। তো এখানে নিউ সেশন থেকে আমরা ফ্রম ওয়ার্ক স্পেস দিব, যেহেতু আমাদের ওয়ার্ক স্পেসে ভ্যারিয়েবল আছে। তো ওয়ার্ক স্পেস ভ্যারিয়েবল র্যাঙ্ক না, আসলে আমরা অল দিব। তো অল দিলে তো প্রতিটা প্রেডিক্টর ধরছে এবং সেটা ধরছে রেসপন্স। তো আমরা যে স্কোরটা পেয়েছি এখানে, তো সেই স্কোর অনুযায়ী আমরা করতে পারি যে কিছু কিছু বাদ দিয়ে দিতে পারি, এক্সক্লুড করতে পারি, বাট আমরা তো সবগুলো রাখলাম। সবগুলো রেখেই আমরা জিনিসটা একবার দেখি যে বিষয়টা কেমন হয়। তখন ক্রস ভ্যালিডেশন ডিফাইন করা যায় যে ক্রস ভ্যালিডেশন কেমন হবে। 5 ফোল্ডস, 20 ফোল্ডস, 11 ফোল্ডস, 7 ফোল্ডস, জেনারেলি 5 ফোল্ডস ইনাফ আপাতত। আমরা সেশন স্টার্ট করার পরে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো এমন একটা উইন্ডো। তো এখান থেকে আমরা জাস্ট ডাটার আউটপুটটা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা এই ক্লাস ছিল। যদি অলে আমরা যাই, তো 12 নম্বরটা 6 ছিল, 5 ছিল, 7, 8 ছিল, 4 ছিল। মূলত 3 থেকে শুরু করে আশা করা যায় যে 9 পর্যন্ত ছিল ক্লাস। এটা ওয়াইন কোয়ালিটি ইন্ডিকেট করে। তো সেইগুলাই এখানে আছে, যে এখানে এত 3, তো 4, 4 যে কয়টা আছে, 6, 5 এখানে যে কয়টা আছে, 6 যে কয়টা আছে, 7। আমরা দেখব যে 5, 6, 7 সব থেকে বেশি সংখ্যক, তারপর 8, 9 খুব কম সংখ্যক, এবং 3 খুব কম সংখ্যক। তো আমরা এখানে প্রিন্সিপাল কম্পোনেন্ট ফিচার সিলেকশন করতে পারি এখান থেকেও। তো আমরা এখানে অনেক কলাম ইউজ করতে নাও পারি, বা আমরা যেটা সহজে করতে পারি সেটা পিসিএ এনাবেল করে যে কত পার্সেন্ট ভ্যারিয়েন্স এক্সপ্লেন করবে সেটা এখানে স্পেসিফাই করে দিতে পারি। আবার যেটা পারি যে নাম্বার অফ কম্পোনেন্টসও স্পেসিফাই করতে পারি। তো আমরা ভ্যারিয়েন্স 60%, তো আমরা একটু দেখে নিই যে কত পার্সেন্ট ভ্যারিয়েন্স আমরা ওখানে পেয়েছিলাম। তো স্পেসিফাই ভ্যারিয়েবল, তো মোটামুটি আমরা
এগুলোর মিন পাওয়া গেছিল। মিন লিখি 0.6929, আমরা এখানে 0.6929 ইউজ করতে পারি বা 70 ইউজ করতে পারি, 70%। তো এটা আমরা ক্লোজ করলাম। এখন বিষয় হলো আমরা কোন অ্যালগরিদম ইউজ করব রিগ্রেশনের জন্য। তো আমরা একটা গসিয়ান প্রসেস রিগ্রেশন মডেল সিলেক্ট করতে পারি এখানে, কারণ এখানে বিভিন্ন কার্ভের বিষয় আছে, যে এক একটা মডেলের কার্ভ এক এক রকম হয় যার উপর ডিটেকশন হয়। তো আমার মনে হয় এটা গসিয়ান প্রসেসই ফলো করবে, এবং না করলে আমরা এসভিএম বা অন্যান্য কিছু দিয়ে দেখবো। আমরা কেএনএন ইউজ করতে পারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আমরা খুব সুন্দরভাবে প্রথমে যে এক্সপোনেনশিয়াল একটা গসিয়ান মডেল দিয়ে পিসিএ করে অ্যাডভান্স বেসিস ফাংশন আমরা লিনিয়ার করে দিলাম এক্সপোনেনশিয়াল স্ট্যান্ডার্ডাইজড ডাটা অপটিমাইজ নিউমেরিক প্যারামিটার। আমরা এখানে মডেলটা রান করে দেখতে পারি। তাহলে এখানে প্যারালাল পোলটা ওপেন হবে। প্যারালাল পোল ওপেন হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে, কারণ এরা ম্যাটল্যাব মূলত প্যারালাল পোল অটোমেটিক্যালি ওপেন করে নিয়ে নিজে থেকে কাজ করে, কারণ এটা অনেক ফাস্ট। প্যারালাল পোল স্টার্টেড সাকসেসফুলি। এখানে রিগ্রেশন লার্নার মূলত কিছু মডেলটাকে প্রথমে অপটিমাইজ করে সলভ করে অপটিমাইজ করার চেষ্টা করবে, এবং যতটা অ্যাকুরেসি আনা যায় ততটা অ্যাকুরেসি আনার চেষ্টা করবে। ইটারেশন অপশনটা আসলে অপটিমাল সলিউশন না পাওয়া পর্যন্ত ইটারেশনটা চলতে থাকে। দেখি যে এটা কত সময় নেয় বা কিভাবে ট্রেন করে। তো সাথে সাথে আমরা একটু ক্লাসিফিকেশন লার্নারের দিকেও নজর দিতে পারি। ক্লাসিফিকেশন লার্নার এটাও সেম উইন্ডো। আমরা সেম ভাবেই কাজটা করছি। করলাম সরি অল রেসপন্স। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে একটা স্ক্যাটার প্লট শো করছে ডাটায়। তো ডাটা আসলে কয়টা ক্লাস আছে এটা অটোমেটিক্যালি এরা ডিটেক্ট করে নিয়েছে 3 থেকে 9 পর্যন্ত। তো এখানেও আমাদের আসলে সবকিছু সেম। তো এক্সপেন্ড ভেরিয়েন্স আমরা দিতে পারি, এখানে একটু আমরা 60% দিয়ে ট্রাই করতে পারি। অ্যালগরিদম সিলেক্ট করে প্রথমে একটা কেএনএন নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম ফাইন কেএনএন এ অপশন নেইবার 5 সিলেক্ট করতে পারি। ডিসটেন্স মেট্রিক জিনিসটা হলো মেট্রিক, ডিসটেন্স ক্যালকুলেট করার অনেক রকমই ফর্মুলা আছে। তো সেইগুলার উপর ভিত্তি করে এই বিভিন্ন রকম যে ফাইন কেএনএন যেখানে এখানে যেগুলো দেখলাম আর কি, ফাইন মিডিয়াম এগুলো আর কি ডিফাইন করা হয়।
তো আমরা কনফিগারেশন এমন রেখেই জাস্ট ট্রেন করি মডেলটা। রিগ্রেশন লার্নার এখনো ট্রেন হচ্ছে, ক্লাসিফিকেশন লার্নার ট্রেন হচ্ছে একসাথে। প্যারালাল পোল আগে থেকে ওপেন করা ছিল বলে এখানে বেশি টাইম নেয়নি। এখানে দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে খুব দ্রুত কমপ্লিট হয়েছে এটা। কেএন দিয়ে 43.4% অ্যাকুরেসি পাওয়া গেছে সি এর পর। তো আমরা একটু মিডিয়াম কেএনএন ট্রাই করি, যেখানে ডিস্টেন্স মেট্রিকের ফর্মুলাটা আলাদা হবে, সরি এটা নিয়ারেস্ট নেইবার আলাদা হবে 10। তো এটা আমরা ট্রেন করে দিতে পারি। 44.7% আসছে। আমরা বলছি কেএনএন দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না এটা ডাটাসেটের ক্ষেত্রে। তো আমরা এসভিএম ট্রাই করতে পারি। এসভিএম ট্রাই করলে আমরা এসভিএম অনেক অপশন আছে, লিনিয়ার কোয়াড্রেটিক মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে কার্নেল হিসেবে ইউজ হয় এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো, কিউবিক এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর মতো একটা ইকুয়েশন ইউজ হয় এভাবে। তো আপাতত আমরা যেটা দেখলাম, তো এখানে মডেল এক্সপোর্ট করা সম্ভব। তো এক্সপোর্ট মডেল দিলে আমরা এই মডেল দিয়ে প্রেডিক্ট করতে পারবো ম্যাটল্যাবে। এখানে মডেলের নাম ট্রেন মডেল, সেটা না দিয়ে আমরা মডেল 1 লিখতে পারি। এটা আসলে ওয়ার্ক স্পেসে মডেলটা এক্সপোর্ট হয়েছে। মডেল 1 নামে একটা স্ট্রাকচার পেয়েছি আমরা, যার মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, প্রেডিক্ট ফাংশন, ক্লাসিফিকেশন, পিসিএ যেহেতু করা হয়েছিল, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এগুলা। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো পাচ্ছি, যে নাম্বার অফ নেইবারস, ডিস্টেন্স, ইনফরমেশনগুলো এখানে আছে। রো কয়টা ইউজ করা হয়েছে, এক্স ওয়াই কেমন, যে হাইপার প্যারামিটার, নাম্বার অফ অবজারভেশনস। তো ক্লাস নেম কি কি, প্রিয়র কি কি, প্রিয়র ক্লাসটা দেখে 0, এগুলো দেখাচ্ছে জাস্ট যে প্রায়োরিটি। তো এগুলো আমরা পরবর্তীতে ইউজ করে ভ্যালু প্রেডিক্ট করতে পারি খুব সহজে। এখানে দেওয়া আছে y ইকুয়াল টু মডেল ডট প্রেডিক্ট ফাংশন ইনটু x। যদি আমরা এখানে লিখি প্রেডিক্ট ফাংশনের বদলে মডেল অন প্রেডিক্ট ফাংশন x এর বদলে আমরা যদি ইন লিখে দিই, কারণ এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল ছিল ইন, তো এটা প্রেডিক্ট করবে এভাবে। তো যেহেতু প্রেডিকশন অ্যাকুরেসি আমাদের এখানে বেশ কম, তাই প্রেডিকশন একটু ভুল হবে। তো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা গসিয়ান একটা প্রসেস রিগ্রেশন করছিলাম। তো সেখানে রুট মিন স্কয়ার এরর পাওয়া গেছে 0.86 এবং আর স্কয়ার পাওয়া গেছে 0.006, যেটা কম ধরতে পারি আমরা, টাইম বেশ বেশি নিছে। এখানে আমরা আরেকটা অ্যালগরিদম ইউজ করতে পারি, সেটা হলো সিম্পল একটা কোয়াড্রেটিক এসভিএম। তো সেটা যদি আমরা ইউজ করি, তো এখানে আপনার যে কার্নেল ফাংশন, বক্স কনস্ট্রেন্টস মোড ম্যানুয়াল করে, আমরা বক্স কনস্ট্রেন্টস মোড বলতে বোঝায় যে কোন পর্যন্ত এটা ভ্যালু ক্যাপচার করতে পারবে, 10 করে দিই। এপসিলন মোড বলতে আসলে এটা অপটিমাইজেশনের ক্ষেত্রে চলে যায়। এপসিলন যে মার্জিনের একটা বিষয় আছে সাপোর্ট ভেক্টর মেশিনে, সেটাতে। তো মার্জিনের ক্ষেত্রে আমরা যত ছোট মার্জিন দেবো অপটিমাইজেশন তত ভালো হবে। এখানে 0.074 লেখা আছে। আমরা সিম্পলি একটু কম, একটু ইলাবোরেটেড কিছু বা একটু বেশি বড় মার্জিন ইউজ করে 0.2 ইউজ করে কার্নেল স্কেল মোড অটো, সেটা আপনাদের টাইম একটু কম হবে অ্যাটলিস্ট। তো এইভাবে আমরা একটু ম্যাটল্যাবের অন্যান্য ফিচারগুলো দেখে নিই। প্লটস, অ্যাপস, এডিটর। তো এডিটরে আমার এখানে একটা কোড করা আছে সিমুলেশনের, সিম্পলি। তো সিমুলেশনের কোড করা আছে। তো এটা সিম্বলিক ক্যালকুলেশন, ভ্যারিয়েবল ডিফাইন করা। ম্যাটল্যাব যদি আপনি কোডিং করতে চান, তো আপনি প্রথমত যেটা করতে হবে ম্যাটল্যাব ইউজ করতে গেলে সবার জন্যই, তো এইখানে যে হেল্প বাটনটা আছে, এই হেল্প বাটনটাই আপনি ক্লিক করবেন জাস্ট।
হেল্প বাটনে ক্লিক করলে ম্যাটল্যাব ডকুমেন্টেশন আসবে। প্রত্যেকটা টুল বক্স আছে ম্যাটল্যাবের অনেকগুলো, তো সেগুলো সবকটা ডকুমেন্টেশন, কোড এক্সাম্পল এবং কোডিং স্টাইল সবকিছু জানতে পারবেন, এবং অ্যাপগুলো সম্পর্কেও অনেক এক্সাম্পল আছে। তো আমরা এক্সাম্পল এখানে যদি দেখি, তো এক্সাম্পলগুলো আমাদের সামনে আসবে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন রকম এক্সাম্পল। তো কম এক্সাম্পল দেওয়া আছে এখানে, আমরা এখানে যে কোনো একটা আর কি টুল বক্স ইউজ করলে শুধুমাত্র সেই টুল বক্সের এক্সাম্পলগুলো দেখাবে। স্ট্যাটিস্টিক্স এন্ড মেশিন লার্নিং টুল বক্স, সিমুলেটিং ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল ইউজিং something, filter acting distributions to data, multivariate analysis এর এক্সাম্পল আছে, ক্লাসিফিকেশন এর আছে, রিগ্রেশন এর আছে, ও হাইপোথিসিস টেস্টিং এর আছে এগুলো। তো এইভাবে আপনারা এখান থেকে তো এক্সাম্পল সহ যে ডকুমেন্টেশনে গেলে আপনারা যেটা পাবেন, যে আমরা স্ট্যাটিস্টিক্স এন্ড মেশিন লার্নিং টুলবক্সে যাই, এখানে ইন ডিটেইলস সবকিছু আইডিয়া, কনসেপ্ট, ম্যাথমেটিক্স এবং আপনার যা কিছু প্রয়োজন সবকিছু সিকোয়েন্সিয়ালি সাজানো আছে। তো এটা আপনারা আশা করি ইউজ করবেন, এবং ম্যাটল্যাবের যে কোনো কোড এক্সাম্পল বা যে কোনো কিছু হেল্প আপনারা এখান থেকে পেতে পারেন। রিগ্রেশন লার্নারে আমরা একটা মডেল ট্রেন করছিলাম, তো সেটা এখনো ট্রেন হয় নাই। যাই হোক, আমরা একটু ম্যাটল্যাবের একটা ক্যালকুলেশন একটু সিমুলেট করে দেখি। F5 চাপলে সিমুলেট হবে। সেন্স ফোল্ডার, ইয়েস। তো এটা ম্যাথমেটিক্যাল মডেলের সিমুলেশন মূলত। তো এখানে ওয়ার্ক স্পেসে ভ্যারিয়েবল গুলো দেখুন, তো এখানে অনেক নতুন ভ্যারিয়েবল অ্যাড হবে কুইকলি। তো মডেলটা বেশ কমপ্লেক্স, তো একটু টাইম লাগবে। তো এই ধরনের একটা আউটপুট আসছে। তো এটা হচ্ছে একটা সিস্টেমের বিভিন্ন স্টেট ভ্যারিয়েবল গুলোর একটা রিপ্রেজেন্টেশন। অনেক সিম্বলিক ক্যালকুলেশন গুলো আছে। তো এখানে আসলে অনেক ভ্যারিয়েবল অ্যাড হয়েছে বলে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যেটা একটু প্র্যাকটিস করবেন, তো এখানে রাইট ক্লিক করে যে সেভ, মানে ওয়ার্ক স্পেসটা আপনারা যেটা করলেন সেভ করে রাখেন, যে ডেস্কটপে সেভ করেন। তো এখানে ইন্ট্রোডাকশন, একটা ম্যাট ফাইলে সেভ হবে। তো এটা সেভ করে যদি এবার আমরা ক্লিয়ার করে দিই ওয়ার্ক স্পেস, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমরা যদি দিই, এভাবে লিখি লোড ইন্ট্রোডাকশন, তো আবার এগুলা অটোমেটিকলি চলে আসবে এখানে জাস্ট লিখলে। তো এটা ট্রেন হতে বেশ টাইম লাগবে বলেই মনে হচ্ছে। তো এই ছিল ম্যাটল্যাব নিয়ে ইন্ট্রোডাকশন, এবং ম্যাটল্যাবের কোডিং এক্সাম্পল আমরা কাজ করতে করতেই দেখবো বেশ কিছু, এবং কোডিং কিভাবে করা হয়। তো ম্যাটল্যাবের এই যে একটা সেমিকোলন লেখা হয় প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে, সেটা যদি না করা হয় তাহলে এই যে আমরা এখানে সিম্পলি যেটা করছি, একটা মডেল সলভ করছি। এটা সেটা সেমিকোলন নাই, এখন যেটা অ্যানালিটিক্যাল সলিউশন বের করতে যাই, তো সেগুলো এখানে ডিরেক্টলি চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং কোনো কমেন্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কমেন্ট যদি এভাবে চলতে থাকে তো এটা থামাবেন কিভাবে, এটা অনেকেই আর কি সমস্যায় পড়ে এটা নিয়ে। তো এটা থামাতে হলে মূলত আপনাকে কন্ট্রোল ব্রেক, সরি এখানে সলিউশন চলে আসছে এটা থামানোর আগেই। তো এসপি এবং সি তিনটা সলিউশন আসছে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, hd.s সলিউশন এখানে দিয়েছে। তো এটা আসলে ভিজুয়ালাইজ করতে গেলে আমরা যদি ম্যাথ টাইপ ইউজ করে এটা করি, সুন্দরভাবে ইকুয়েশনটা দেখতে পাবো। একটা কোড দিবে ল্যাটেক্স কোড, ল্যাটেক্স ইউজ করলে ল্যাটেক্স কোডটা হবে
ল্যাটেক্স কোডটা আমরা পেস্ট করলেই আমাদের ইকুয়েশনটা চলে আসবে, বা যে কোনো ল্যাটেক্স অনলাইন যে এডিটরগুলো আছে আপনারা সেটাও এখানে ইউজ করতে পারেন। ইকুয়েশন ইজ টু লং, মেবি আমরা এস এর বদলে বি ইউজ করি, আশা করি বি পাওয়া যাবে। বি এর সলিউশন আসছে এমন, তো সেটাই এখানে দেখানো হয়েছে, এটা ইকুয়েশন। তো এইভাবে আর কি ম্যাটল্যাব ভিজুয়ালাইজেশন এন্ড কুইক ক্যালকুলেশনের জন্য যে এক্সপেরিমেন্টের জন্য অনেক ভালো টুল। তো ম্যাটল্যাব থেকে আমরা যে কোনো কিছু ভালোভাবে এক্সপেরিমেন্ট করে আমরা এটা পাইথনে নিয়ে গিয়ে যে ইমপ্লিমেন্ট করতে পারি, মানে ভিজুয়ালাইজেশন এন্ড সবকিছুর জন্য ম্যাটল্যাব যথেষ্ট বেটার একটা টুল। সো আই থিঙ্ক উই অল উইল be very efficient at using it very soon. তো সিস্টেম আইডেন্টিফিকেশন নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে, আমার বর্তমানে ইলেকট্রিসিটি নাই আমার এখানে, বাইরে যে বৃষ্টি হচ্ছে, তো আমি একটু দেখাই। সিস্টেম আইডেন্টিফিকেশন নামে একটা টুল বক্স আছে, তো সেই টুল বক্সটা ওপেন করেন তো এমন কিছু একটা আসবে। তো এখানে আপনি সিস্টেম, যে কোনো সিস্টেম মানে ডাটা আসলে কোন সিস্টেম ফলো করে বা কিভাবে করে, তো সেটা আপনি এখান থেকে আর কি একটু ভেরিফাই করে নিতে পারবেন। ইনপুট যদি আমরা ইন দিই, ইন, এবং আউটপুট যদি ডিফাইন করে দিই আউট, এখানে ইনপুট ইনপুট দিলে এখানে গ্রাফটা শো করবে। প্রি প্রসেস করার অনেক ব্যবস্থা আছে, রিমুভ মিনস প্রি প্রসেসটা এখানে আমরা এটাটা দেখতে পারি, এবং আমরা এটা ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করে নিতে পারি ডাটাটা। ফ্রিকোয়েন্সি ফাংশনে ট্রান্সফার করলাম, ফ্রিকোয়েন্সি ডোমেইন দ্বারা ট্রান্সফার করলাম, ট্রান্সফর্ম। তো ফ্রিকোয়েন্সি ফাংশনে করলে সেটা আসবে। ফ্রিকোয়েন্সি আমি ইনক্রিজ করি 2000 দিয়ে, ট্রান্সফর্ম করলে আরো আমরা একটা বেটার রিপ্রেজেন্টেশন পাবো। যেটা, তো আপাতত আমরা এটা যদি ওয়ার্কিং ডাটা হিসেবে ইউজ করি, তো এটার উপর ডাবল ক্লিক করে ওয়ার্কিং ডাটা, ভ্যালিডেশন ডাটা, অ্যাপ্লাই, দেন ক্লোজ। তো এখানে চলে আসছে। তো এস্টিমেট কি এস্টিমেট করতে হবে, তো আমরা কুইক স্টার্টে ক্লিক করলে সবগুলো মোটামুটি একসাথে আমাদের শো করবে। কুইক স্টার্টে সিলেক্ট করলাম, এটা ট্রেনিং এখনো শেষ হয় নাই, ট্রেনিং এর জন্য বেশ টাইম নিচ্ছে এটা। তো আপনারা আপাতত ম্যাটল্যাবটা ইনস্টল করে একটু সবাই ট্রাই করবেন, এটা আমি আশা করি। এবং আমি খুব দ্রুতই নেক্সট একটা ভিডিও আপনাদের রিপ্রেজেন্ট করব, আই হোপ। এবং সেটাতে আসলে সব যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনারা ইন্ট্রোডিউস হইতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই থাক। নেক্সট টাইম আমরা আরো কমপ্লেক্স বা আরো নতুন কিছু দেখবো এবং বুঝবো। তো পাইথনটা ইনস্টলেশন এন্ড সেগুলো আপনারা সবাই একটু অ্যানাকোন্ডাটা কষ্ট করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমি পরবর্তী প্রসেস এবং কোড এক্সাম্পল পাইথন ল্যাঙ্গুয়েজ সহ আমি অবশ্যই আপনাদের ভালোভাবে বোঝাতে চেষ্টা করব, এবং আপনারা আশা করি আমাকে সহযোগিতা করবেন। আজকের মতো আপাতত বিদায়।